তবে কি ডিসেম্বরের আগেই পতন ঘটবে বিএনপির? শেখ হাসিনার মাস্টার প্ল্যান সফল। হঠাৎ কেন রাজপথে নামল শিক্ষার্থীরা? একের পর এক সুখবর পাচ্ছে আওয়ামী লীগ। কপাল পুড়তে যাচ্ছে বিএনপি সরকারের। এজন্য আবারও ফিরে এসেছে আরেকটা জুলাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। যে কোনো সময় সংসদ ভবন ঘেরাও করার কঠোর আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বাংলাদেশের রাজনীতিতে ডিসেম্বরে কি মহাপ্রলয় ঘটতে যাচ্ছে? ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আবার একই মাসে তারেক রহমানের দিল্লি সফর। এই দুটোই কি একই সুতোই গাঁথা? নরেন্দ্র মোদী, অমিত শাহ আর অজিত দোভাল মিলে পর্দার আড়ালে কি খেলা খেলছেন? শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা যেন থামছেই না। শেখ হাসিনা কিভাবে ফিরবেন, ফেরার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হবে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, আইনমন্ত্রীও একই কথা বলেছেন। তার আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি বলেছেন শেখ হাসিনাকে ওয়েলকাম জানাবে সরকার এবং শেখ হাসিনা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন। এই বক্তব্যগুলো প্রমাণ দেয় যে শেখ হাসিনার এই ফেরা ইস্যুতে সরকার একটু নড়ে চড়ে বসেছে। এই যে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে কি ঘটবে, ইতিহাসের বৃহত্তম বিচারের মুখে কারা? তার আগে একটু বলে নিই যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যদিও কথা বলেছেন তার বক্তব্যে একাধিক সময় যে তিনি কোনো প্রতিশোধ বা প্রতিহিংসা করার জন্য ক্ষমতায় ফিরবেন না, দেশে ফিরবেন না, দেশকে গড়বার জন্য তিনি ফিরবেন। কিন্তু ইতিহাসের পাঠ বড়ই নির্মম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 2025-এর 16 জুলাই গোপালগঞ্জের বুকে যে তাণ্ডবের সৃষ্টি হয়েছিল, পাঁচজন মানুষ নিহত হয়েছিলেন, অসংখ্য মানুষ আহত হয়েছিলেন, যে একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছিল তা নিশ্চয়ই আমরা এখনো ভুলে যাইনি। জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে 16 জুলাই যেদিন আবু সাইদ নিহত হলেন ইন্টারন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি ওই দিনেই মার্চ টু গোপালগঞ্জের কর্মসূচি দিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দর্শক, সংসদ ভবন এলাকার ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে এইচএসসি শিক্ষার্থীরা কিন্তু ঢুকে পড়ছে। যেমনটি দেখছেন, বিপুল সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু সংসদ ভবনের দিকে অগ্রসর হচ্ছে। শেখ হাসিনা একটা প্রথম তোলার কার ক্ষমতা নেই, কারণ শেখ হাসিনা হচ্ছে জনগণের শক্তি, আন্তর্জাতিক শক্তি আছে। সেই আন্তর্জাতিক শক্তি এবং জনগণের শক্তিকে আপনি কতদিন অগ্রাহ্য করবেন, কতদিন দমন করবেন? দমন করা সম্ভব। আপনারা আবার আওয়ামী লীগ সরকারকে ভাই কি করুন ভাই, কেন চাইবেন? আপনি বলেন কেন চাইবেন? আপনি জাতীয় পার্টি বলেন, উনিও ভালো না, এমপি বলেন, উনিও লোক ভালো না, জামাত শিবির বলেন, উনিও কেউ ঠিক না। দরকার কি শুধুমাত্র বাহিনী ঠিক করার জন্য, নাকি জনগণের পুরো দেশটা ঠিক করার জন্য? তার দরকার বাংলাদেশটাকে ঠিক করার জন্য, আমেরিকার বলার থেকে বাঁচার জন্য, চীনের বলার থেকে বাঁচার জন্য, তুরস্কের বলার থেকে বাঁচার জন্য, পাকিস্তানের বলার থেকে বাঁচার জন্য। যেদিন আসবে 7 দিন শুধু লোকজন আসবে, আর 7 দিন এক মাস লাগবে ঢাকা শহরে শহরে জেলা করে চলে যেতে উতাল তরঙ্গের ঢেউর মতো শেখ হাসিনাকে আলিঙ্গন করার জন্য কোটি কোটি মানুষ, মিনিমাম 5 কোটি মানুষ ঢাকা শহরে অবস্থান করবে শেখ হাসিনাকে আলিঙ্গন করার জন্য। যে বিমানে গিয়েছে শেখ হাসিনা, তাকে যদি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, চিং বাহিনী, সশস্ত্র বাহিনী সহকারে সেটা ওনাকে যেভাবে প্রেরণ করছেন, ওনাকে যদি সেইভাবে সম্মানিত বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগে স্থানান্তর করে, তাহলে আমরা ধন্যবাদ জানাবো সশস্ত্র বাহিনীকে, যে আমার জাতির কন্যা, জাতির নেত্রী, বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতি শেখ হাসিনাকে নিয়ে আসেন। এদেশের মানুষ শেখ হাসিনাকে কি করে সেদিন দেখবেন। ঢাকা শহর 7 দিন অবরুদ্ধ। এই 4 মাসে আমরা যাদের পিছে ঘুরছি তারা এখন আঙ্গুল ঘুরা কলা গাছ, আর আমরা কি, আমরা লাড্ডু এবং কি ধোঁয়ার ডিম পাইছি ঘুরে আঙ্গুল দিয়ে। শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা যেন থামছেই না। শেখ হাসিনা কিভাবে ফিরবেন, ফেরার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হবে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, আইনমন্ত্রীও একই কথা বলেছেন। তার আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি বলেছেন শেখ হাসিনাকে ওয়েলকাম জানাবে সরকার এবং শেখ হাসিনা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন। এই বক্তব্যগুলো প্রমাণ দেয় যে
শেখ হাসিনার এই ফেরা ইস্যুতে সরকার একটু নড়ে চড়ে বসেছে। যে শেখ হাসিনাকে সরকার গত 2 বছর ধরে প্রত্যর্পণ চুক্তির আওতায় চেয়ে পাচ্ছে না, সেই ব্যক্তি যখন নিজেই বলছেন আমি ফিরবো ডিসেম্বরে, তখন একটু নড়ে চড়ে বসার মতো অবস্থা হয়। নানা পক্ষ কথা বলছে। এই নানা পক্ষ কথা বলার মধ্যে একটা আলোচনা তো রয়েছেই, ভারতের একটা বড় আলোচনা, শেখ হাসিনা কিভাবে ফিরবেন, কোন পথে ফিরবেন সেই আলোচনা রয়েছে। বিমানে ফিরবেন কিনা, বিমানে ফিরতে হলে তার যে ট্রাভেল পাস লাগবে, ট্রাভেল পাস সরকার দেবে কিনা সেই আলোচনা রয়েছে। আজকে আবার একজন সাংবাদিক, বিবিসি বাংলার সাবেক প্রধান, তিনি এরকম ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনার ফেরার জন্য চার্টার বিমান ভারতই অ্যারেঞ্জ করতে পারে, ভারতই বিশেষ বিমান দিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারে যদি শেখ হাসিনা চান। তার মানে আলোচনাগুলো মাত্রা, মানে এই আলোচনার মাত্রা বাড়ছে, আলোচনাগুলো আরো বেশি মানে কি বলবো যে ওয়েল অর্গানাইজড হচ্ছে। এরকম অবস্থায় আজকে এনসিপির নেতা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি একটি অসাধারণ মন্তব্য করেছেন। তার মন্তব্যটা অনেকটা মানে প্রধান বিচারপতির মতো মন্তব্য হয়ে গেল কিনা সেটা আমরা বিবেচনা করতেই পারি। তিনি বলছেন যে শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই, আসলেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই বক্তব্য একমাত্র প্রধান বিচারপতি কিংবা রাষ্ট্রপতি, এই দুজন ছাড়া, মানে বাংলাদেশের সাংবিধানিকভাবে সবথেকে টপ এই দুইটা জায়গা ছাড়া আর কেউ বলতে পারেন কিনা, আর কেউ বললে সেটা আদালত অবমাননা হয়ে যায় কিনা, চলুন একটু আলোচনা করে দেখি কি বোঝাতে চাইলেন নাহিদ ইসলাম এবং তার এত তাড়াহুড়া কেন এই ব্যাপারে। একটা নর্মাল একটা মানে ভিত্তি রয়েছে, নর্মাল ভিত্তি মানে আইন যে ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে তার মানে একেবারে বেসিক জায়গায় যেটা বলা হয় সেটা হচ্ছে হাজারো অপরাধী মুক্ত হয়ে যাক আইনের ফাঁক গলিয়ে, তবু যেন একজন নিরপরাধ মানুষ শাস্তি ভোগ না করে। আইনের মূল জায়গা, বেসিক জায়গা হচ্ছে এটা, আইনের নীতিটা হচ্ছে এটা। অর্থাৎ কোনোভাবেই কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়, তার জন্য 1000 অপরাধী ছাড়া পেয়ে যাক তাতে সমস্যা নেই, কিন্তু নিরপরাধ কোনো মানুষকে শাস্তি দেওয়া যাবে না। তার মানে আইন বলছে যে একজনকে শাস্তি দিতে হলে তাকে সর্বোচ্চ পর্যায়ের সুযোগ দিতে হবে নিজেকে নির্দোষ প্রমাণ করার, এবং সর্বোচ্চ পর্যায়ের সুযোগ দিতে হয় বলেই নিম্ন আদালত, মধ্য আদালত, উচ্চ আদালত, আপিল বিভাগ, আপিলে রিভিউয়ে না হলে রাষ্ট্রপতির ক্ষমা চাওয়া, এতগুলো স্টেপ পাড়ি দিতে হয় কিন্তু মানে একজন অপরাধীর শাস্তি দেয়া না দেওয়ার ক্ষেত্রে। কিন্তু নাহিদ ইসলাম যে মন্তব্য করছেন সেই মন্তব্যটা বেশ মজার, এবং তার মন্তব্যে বোঝাই যায় তিনি তড়িঘড়ি করে শেখ হাসিনাকে ঝুলিয়ে দিতে চান। কেন এত তড়িঘড়ি করতে চান তিনি? প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। নাহিদ, একজন রাজনীতিবিদ কি এই কথা বলতে পারেন? শেখ হাসিনার আপিলের সুযোগ আছে কি নেই এটা বলতে পারে একমাত্র আদালত। আদালতের বেঞ্চের বাইরে যদি এই মন্তব্য কেউ করতে পারেন, যদিও তিনি কখনোই করবেন না, কিন্তু হয়তো আইনের দিক থেকে করতে পারেন, আইনের ব্যাখ্যা দিতে গিয়ে, সেটা প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিও করতে পারেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট প্রশ্ন থাকতেই পারে। কিন্তু নাহিদ ইসলাম এটা মন্তব্য করলেন, তিনি বললেন আপিলের কোনো সুযোগ নেই। কিন্তু নাহিদ ইসলাম বোধহয় ভুলে গেছেন, কোনটা ভুলে গেছেন সেটাতে একটু পরে আসি। তিনি কি বলছেন চলুন একটু আরেকটু বিস্তারিত জানি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেও তার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন দেশে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে। করতে হবে বলছেন না, কিন্তু তিনি বলছেন করা হবে, যেন তিনি এই দেশের প্রধানমন্ত্রী কিংবা তিনি এই দেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ছাড়া তো এই কথা বলতে পারেন না, কারণ একমাত্র রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আবেদন রিফিউজ করতে পারেন। রাষ্ট্রপতির হাতে কিন্তু ওই অপশন রয়েছে যে কাউকে প্রাণ ভিক্ষা দিতে পারবেন কি পারবেন না। মানে তিনি রাষ্ট্রপতির আসনে বসে থেকে হয়তো তিনি বললেন যে এটা রায় কার্যকর করে দাও, আমার কাছে এই আবেদন আসলো, এটা আমি মানব না। তিনি নিজেকে কি রাষ্ট্রপতি ভাবা শুরু করেছেন? জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে তিনি এই বক্তব্য দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলছেন, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি সাক্ষাৎকার দেখেছি যেখানে তিনি বলেছেন ডিসেম্বরে দেশে আসবেন, আত্মসমর্পণ করবেন। আমরা জানি ডিসেম্বর আত্মসমর্পণের মাস, ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে। তো শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন কিনা, কবে আসবেন, এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। সরকারের জায়গা থেকে স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনা আত্মসমর্পণের সুযোগ পাবেন না। এই ব্যাপারগুলো তিনি বলেছেন। যাই হোক, এত আলাপ আলোচনায় যেতে চায় না। তার যে মূল বক্তব্য, শেখ হাসিনা ফিরলে আপিল করার আত্মসমর্পণ, সেটা তো সরকার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেটা আইনের ব্যাখ্যা তিনি দিয়েছেন। ওয়েল এন্ড গুড, এটা খুবই স্পষ্ট কথা যে সরকার তাকে আত্মসমর্পণ করার সুযোগ দেবে না। কোনো রাগঘাট না করে তিনি স্পষ্ট দিয়েছেন সরকার সেই সিদ্ধান্ত নিতেই পারে, সরকারের সেই রাইটস রয়েছে যে আমি তাকে গ্রেপ্তার করে, তিনি যেহেতু মানে দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আমি গ্রেপ্তার করে কারাগারে নেব। কিন্তু নাহিদ ইসলাম যে বলছেন যে আপিল করার কোনো সুযোগ নেই, আসলেই তার রায় কার্যকর করা হবে। আবার বলছি করা হবে, করতে হবে বলছেন না, করা হবে। যেন তিনিই ক্ষমতায়, তিনিই প্রধানমন্ত্রী, তিনিই রাষ্ট্রপতি, তিনিই প্রধান বিচারপতি, তিনি মানে জেলখানার যিনি আইজি প্রিজন, তিনি সব, মানে তিনি যা বলবেন সেটাই হচ্ছে কার্যকর। ভালো কথা, মানে তিনি নিজেকে সেটা ভাবতেই পারেন, কারণ জুলাই আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেই কারণে ভাবতেই পারেন, মানে ভুলে যেতেই পারেন যে এখন ডক্টর ইউনূস ক্ষমতায় নেই, সুতরাং তিনিও ক্ষমতায় নেই, এখন বিএনপি ক্ষমতায়। আমি জানি না যে ব্যাকডোরে বিএনপির সঙ্গে কোনো সমঝোতা আছে কিনা, তাতে তিনি মনে করতে পারেন যে তিনিই ক্ষমতায় রয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু যে কথা বলতে চাচ্ছিলাম যে আপিলের সুযোগ নেই, এই কথা যে বলছেন, তিনি কি ভুলে গেছেন তার প্রিয় ইউনূস স্যার তিনি এই আপিলের সুযোগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সুযোগটা তিনিই করে গেছেন।
তিনি কি ভুলে গেছেন? তিনি কি ভুলে গেছেন যে প্রখ্যাত রাজাকার, বাচ্চু রাজাকার, যিনি মাওলানা আবুল কালাম আজাদ নামে পরিচিত, যিনি এনটিভিতে মানুষকে ইসলামের জ্ঞান দিতেন, যুদ্ধাপরাধের অভিযোগে প্রথম যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই আবুল কালাম আজাদ। তিনি বহুদিন পাকিস্তানে পালিয়েছিলেন। শেখ হাসিনা সরকার পতনের পরে তিনি দেশে ফিরলেন। দেশে ফিরে যেটা করলেন সেটা হচ্ছে যে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিলেন এবং হাজিরা দেওয়ার পরে তাকে কিন্তু কারাগারে পাঠানো হয়নি, এমনকি তিনি জামিনও চাননি। তাকে তার যে অপরাধ, মানে তার যে সাজা, সেই সাজা ডক্টর ইউনূস সরকার স্থগিত করে দিয়েছে, 1 বছরের জন্য স্থগিত করে দিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার পরে তাকে বলা হয়েছে যে এর মাঝে আপনি সুপ্রিম কোর্টে আপিল করেন। আপিল করার জন্য তাকে বলা হয়েছে। তিনি কিন্তু জামিন চাননি। জামিন না চেয়ে তিনি বাইরে আছেন, কারাগারের বাইরে। সুতরাং নাহিদ ইসলাম কিভাবে বলেন যে আপিল করার সুযোগ নেই? কোন আইনে বলেন? যে আইনের পদটা ডক্টর ইউনূস এবং তার প্রিয় স্যার তিনি যাকে নিয়োগ দিয়েছিলেন, যার তিনি নিয়োগকর্তা এবং যার অধীনে তিনি উপদেষ্টা হিসেবে দেশ শাসন করেছেন, তিনি তো সেই পদ এবং তার সরকার, এই নাহিদ ইসলামের সরকারই সেই পদ দেখিয়ে গেছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির রায় স্থগিত করা যায়, তাকে জামিন না নিয়েও বাইরে রাখা যায় এবং তিনি আপিল করতে পারেন। অন্য ঘটনা আরেকটা রয়েছে, সেটা না হয় নাই বলে আপিল করতে পারেন, তো সেই ব্যাপারটা তো ইউনূস সরকার প্রতিষ্ঠিত করেছে। সেটা জানা সত্ত্বেও তিনি কেন বলছেন যে আপিল করার সুযোগ নেই? মানে এই আলোচনায় ভাবার দরকার নাই যে এই আলোচনায় শেখ হাসিনার পক্ষে কোনো ওকালতি করা হচ্ছে, কোনোভাবেই না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা অপরাধ করেছেন, তার অপরাধ যদি মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে বলে বলা হচ্ছে, ফাইন, সেটা আপনি আপিল বিভাগেও যদি প্রমাণিত হয় তাহলে সেটা প্রমাণ করেন। একেবারে ব্যর্থহীন কণ্ঠে যেন বলতে পারেন যে সমস্ত প্রক্রিয়া শেষে তাকে তার রায় কার্যকর করা হয়েছে। কিন্তু সেটা না করে তাকে আপিল করার সুযোগ না দিয়ে আপনি তড়িঘড়ি করে তাকে ঝুলিয়ে দিতে চাইছেন কেন? সময় হাতে খুব কম নাকি? একটু কম সময়ের ব্যাপার মনের মধ্যে, মগজের মধ্যে কাজ করছে যে আপনাদের হাতে সময় খুব কম, দ্রুত তড়িঘড়ি করে তাকে ঝুলিয়ে দেওয়া যায়। মানে ব্যাপারটা কি এরকম যে 24-এর আন্দোলনটা আসলে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন ছিল না, আন্দোলনের মূল টার্গেটটা ছিল শেখ হাসিনা? ব্যাপারটা কি তাই? যেটা আইনের ভিত্তির কথা বললাম, যে হাজারো অপরাধী আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে যাক কিন্তু একজন নিরপরাধীও যেন মানে শাস্তি না পায়, আইনের যে বেসিক টার্ম, সেই বেসিক টার্মটা আপনি ভাঙতে চান। এত তাড়াহুড়া কেন? এত তাড়াহুড়া যদি করতে চান এবং এরকম বক্তব্য যদি দিতে চান তাহলে কিন্তু বিতর্ক আসবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে প্রক্রিয়ায় তাকে শাস্তি দেওয়া হয়েছে, এই প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটাই হচ্ছে সাজানো প্রক্রিয়া। নিশ্চয়ই আমরা সেটা মানে বিশ্বাস করতে চাইবো না। আমাদের উপরে যদি সেই ক্লেমটা কেউ দিতে চায়, সেটা আওয়ামী লীগ হোক, ওই হিউম্যান রাইটস ওয়াচ হোক, কিংবা অ্যামনেস্টি হোক, কিংবা ভারত হোক, যেই হোক, এই ক্লেমটা যদি দিতে চায় সেটাকে আমরা নিতে প্রস্তুত। যদি আমরা নিতে প্রস্তুত না হয় তাহলে এই ধরনের অযাচিত কি বলবো যে এই বক্তব্য দেওয়া থেকে, ভাই অন্য কোনো শব্দ ব্যবহার করতে চান না, এই ধরনের বক্তব্য দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। কারণ এই বক্তব্য প্রমাণ করে আপনি অনেক তাড়াহুড়া করতে চান, তড়িঘড়ি করে শেখ হাসিনাকে ঝুলিয়ে দিতে চান, তাকে আইনের মানে বিচারের যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো পাড়ি দিতে চান না। কিন্তু বাচ্চু রাজাকারের বেলায় কিন্তু আপনি সেই সুযোগটা দিতে চান। এতে কিন্তু অন্য কিছু প্রমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একটা ওভারঅল বিষয় নিয়ে কথা বলতে চাই যে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে কি ঘটবে, ইতিহাসের বৃহত্তম বিচারের মুখে কারা? তার আগে একটু বলে নিই যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যদিও কথা বলেছেন তার বক্তব্যে একাধিক সময় যে তিনি কোনো প্রতিশোধ বা প্রতিহিংসা করার জন্য ক্ষমতায় ফিরবেন না, দেশে ফিরবেন না, দেশকে গড়বার জন্য তিনি ফিরবেন। কিন্তু ইতিহাসের পাঠ বড়ই নির্মম। বাংলাদেশ ও ভারতের কোটি কোটি দর্শক যারা প্রতিনিয়ত ওপার বাংলা এপার বাংলার রাজনীতির গতি প্রকৃতির উপর কড়া নজর রাখছেন, তাদের জন্য আজকের এই বিশেষ রাজনৈতিক বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বড় প্রশ্ন আজকে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে যে আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় ফিরে আসে তবে কি ঘটবে? যারা নিজেদের ক্ষমতার চূড়াই ভাবছেন কিংবা যারা মনে করছেন আওয়ামী লীগের অধ্যায় শেষ, তাদের ভবিষ্যৎ আসলে কি? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বিচার কিন্তু কাউকেই ছাড়ে না। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনিরা ভেবেছিল তারা পার পেয়ে গেছে, কিন্তু দীর্ঘ 21 বছর পর হলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই খুনিদের বিচার নিশ্চিত করেছিল। তাহলে এবার কি হতে যাচ্ছে? এই মুহূর্তের ভিডিওতে আমরা প্রতিটি তথ্য ব্যবচ্ছেদ করে দেখব কেন বলা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরলে বাংলাদেশ দেখতে পারে পৃথিবীর ইতিহাসে বৃহত্তম বিচারিক প্রক্রিয়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মুহূর্তের এই বিশ্লেষণটি বদলে দিতে পারে আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। দর্শক, চলুন একটু পেছনে ফিরে তাকানো যাক। 2024 সালের চাকরির কোটা আন্দোলন, যা সাধারণ শিক্ষার্থীদের একটি দাবি ছিল, তা কিন্তু একসময় এসে এক চরম সহিংস সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। কিন্তু পর্দার আড়ালে আসলে কারা ছিল? বাংলাদেশে আজকে এটি একটু পরিষ্কার হয়ে গেছে যে এই আন্দোলনের প্রধান মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে জামাতে ইসলামী। আর এই আন্দোলনকে কেন্দ্র করে দেশে যত সহিংসতা হয়েছে তা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। মানুষের ঘর বাড়ি লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও বাদ যায়নি, পুলিশ হত্যা বাদ যায়নি। আর এই সব ধরনের সহিংসতার পেছনে প্রধান মাস্টারমাইন্ড হিসেবে আঙ্গুল উঠছে বিএনপির দিকে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে 1971 সালে মুক্তিযুদ্ধের যে রক্তক্ষয়ী
যুদ্ধভূমিতে পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা যা করেছিল 2024-এর সহিংসতা কোনো অংশেই তার চেয়ে কম ছিল না। জনগণের জানমালকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এবার আসা যাক আইনি এবং সাংবিধানিক প্রসঙ্গে। বর্তমান বাংলাদেশের শাসন ব্যবস্থার দিকে তাকালে দেখা যাবে প্রতিটি পদক্ষেপে দেশের পবিত্র সংবিধানকে চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। অর্থাৎ যে প্রক্রিয়ায় এখন যে দলটি ক্ষমতায় এসছে, এই আশাটাও সংবিধানকে পদে পদে লঙ্ঘন করে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সেই সরকারকে অনেকেই অবৈধ সরকার হিসেবে দেখেন। তাদের শপথ গ্রহণ থেকে শুরু করে 1.5 বছরের দুঃশাসন, এই সব কিছুকেই অবৈধ বলে অভিহিত করছেন বিশ্লেষক মহল। শুধু তাই নয়, সর্বশেষ একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে পর্দার আড়ালে সমঝোতার ভিত্তিতে বিএনপিকে যে ক্ষমতায় বসানো হয়েছে সেটিও কিন্তু সম্পূর্ণ অবৈধ। আর ঠিক এই কারণেই তথাকথিত নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়া বর্তমান বিএনপি সরকারের ভাগ্য চরম অনিশ্চয়তায় আসলে ঝুলন্ত। রাজনীতির আকাশ এখন এতটাই মেঘাচ্ছন্ন যে কোন দিক থেকে কোন ঝড় এসে এই সরকারকে কখন উড়িয়ে নিয়ে যাবে তা খোদ সরকারে থাকা ব্যক্তিরাও আসলে বলতে পারেন না। তাদের পায়ের নিচের মাটি কতটা নড়বড়ে তা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। ছোট্ট একটা আওয়ামী লীগ যদি কর্মসূচি দেয়, সেনাবাহিনী নামাতে হয়। ছোট্ট একটা শিক্ষার্থীদের আন্দোলন যদি হয়, সেনাবাহিনী নামাতে হয়। তাহলে বুঝুন যে সরকার কতটা শক্তিশালী। এই রাজনৈতিক নাট্যমঞ্চের সবচেয়ে ট্রাজিক চরিত্র সম্ভবত জামাত ইসলামী। তারা নিজেরাই সংসদে বিরোধী দলে থেকেও সেই সংসদের ভেতরে নিজেদের রাজনৈতিক মৃত্যু ডেকে এনেছে চোখের সামনে। কিভাবে? সংশোধিত জামুকা বা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে 1971 সালে নিজামে ইসলাম এবং মুসলিম লীগের সাথে জামাত ইসলাম সরাসরি পাকিস্তান দখলদার বাহিনীর সহযোগী বা কোলাবোরেটর হিসেবে যুক্ত ছিল। এর অর্থ অত্যন্ত পরিষ্কার, আইনিভাবে জামাত ইসলামী ভবিষ্যতে আর কখনোই বাংলাদেশে আসলে রাজনীতি করতে পারবে না। শুধু তাই নয়, 1971 সালের মানবতা বিরোধী অপরাধের বিচারের পাশাপাশি 2024 সালের সহিংসতায় তাদের যে মানবতা বিরোধী অপরাধ তারও নতুন করে বিচার হবে। আর এই আইনি ফাঁসে শুধু জামায়াত নয়, বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে গড়ে ওঠা এনসিপি, মানে যেটি জাতীয় নাগরিক পার্টি নামে পরিচিত, তারও মানবতা বিরোধী অপরাধ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হতে পারে। এমনকি তথাকথিত সুশীল নামের যে বুদ্ধিজীবী শ্রেণীটি 2024-এর সরকার পতনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, আপনারা ভিডিও ফুটেজ থেকে শুরু করে সবকিছু এখন প্রকাশ্যে দেখতেই পাচ্ছেন। কদিন আগে যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ডাইরেক্ট ডয়েচে ভেলের সাথে সাক্ষাৎকারে বললেন যে তারা সরকার পতনের সাথে জড়িত ছিল। একজন মতিউর রহমানের কথা বললাম, এমন বহু মানুষ সরকার পতনের সাথে জড়িত ছিল এবং সরকারের সাথে পরবর্তীতে যুক্ত ছিল, ইউনূস সরকারের সাথে যুক্ত হয়ে নানা রকম রাষ্ট্রদ্রোহিতামূলক কর্মকাণ্ড করেছেন। তাদেরও কিন্তু রক্ষা নাই। আজকের বাংলাদেশে আমরা কি দেখছি? তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে আওয়ামী লীগ নেতাদের উপর একটি প্রহসনের বিচার চালানো হচ্ছে। কিন্তু বাস্তব সত্যটা কি? আওয়ামী লীগ যখন সরকারের দায়িত্বে ছিল, তখন জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া ছিল তাদের সাংবিধানিক দায়িত্ব। সেই জানমালের নিরাপত্তা দিতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা বলে কতটুকু বল প্রয়োগ করেছে তার জন্য তো কোনো বৈধ সরকারের বিচার হতে পারে না। তাহলে বিচার কার হবে? যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, যারা দেশের গর্ব মেট্রো রেল পুড়িয়েছে, যারা বিটিভি ভবন ও সেতু ভবন পুড়িয়ে সারখার করে দিয়েছে এবং প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ হত্যা করেছে, তারা কি পার পেয়ে যাবে? এত সহজ? দর্শক, বিচার কিন্তু সবসময় অপরাধীকে তাড়া করে ফেরে। মনে রাখবেন, 1975 সালের পর 21 বছর লেগেছিল, কিন্তু বিচার হয়েছিল। তখন খুনিদের সংখ্যা ছিল সীমিত। কিন্তু এবার যদি আওয়ামী লীগ ফিরে আসে, তবে ভাঙচুর, অগ্নিসংযোগ, সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহের সাথে জড়িতদের সংখ্যা এত বেশি যে তা হতে পারে পৃথিবীর ইতিহাসের বৃহত্তম বিচারিক ব্যবস্থা। আর ঠিক এই ভয় এবং শঙ্কা থেকেই বিএনপি, জামাত এবং এনসিপি কখনোই চাইবে না যে আওয়ামী লীগ পুনরায় ফিরে আসুক। কিন্তু ইতিহাসের চাকা আটকে রাখা যায় না, আওয়ামী লীগ ফিরবেই। কেন ফিরবে? কারণ আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখা কিংবা না ফেরার তখনই সম্ভবত যদি বর্তমানের এই 3 দল বিএনপি, জামাত ও এনসিপি দেশের শাসনভার হাতে নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে ভালো দরকার ছিল না, ভালো না হলেও অন্তত তার সমতুল্য বা ছিটে ফোটা সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে পারত, তাহলে হয়তো আওয়ামী লীগ ফেরা আরো ডিলে হতো। কিন্তু আজ বাংলাদেশের মানুষ কি দেখছে, বাংলাদেশে কি হচ্ছে তা তো সাধারণ মানুষ নিজের চোখে দেখতে পাচ্ছে। চারিদিকে হাহাকার, বিশৃঙ্খলা আর অর্থনৈতিক অনিশ্চয়তা। অতএব রাজনৈতিক সমীকরণ বলছে উপায় নেই গোলাম হোসেন, বাংলাদেশ বিরোধী শক্তির বিপর্যয় এখন সময়ের ব্যাপার মাত্র এবং তাদের বিপদ নিশ্চিত। দর্শক, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, আমার কথার সাথে আপনারা কি একমত হবেন নাকি কেউ দ্বিমত পোষণ করবেন? একমত দ্বিমত পোষণ করবার অধিকার আপনার আছে। ভিন্ন মতকেও আমরা অবশ্যই শ্রদ্ধার চোখে দেখি। আপনার কি মনে হয় আওয়ামী লীগ ফিরে এলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কেমন হবে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানান। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।
পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।